সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় প্যানভিশন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় চিকুনগুনিয়া, যেটি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি বিষয়ে পরিণত হয়েছে। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর কাজী আব্দুল্লাহ আরমান স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, প্যানভিশন স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে চিকুনগুনিয়া বর্তমান বাংলাদেশের একটি সবচেয়ে বেশি আলোচিত একটি বিষয়ে পরিণত হয়েছে। এই টার্মটি যদিও চিকিৎসক সমাজের কাছে গত কয়েক বছর থেকে পরিচিত, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে গত কয়েক মাসে এটি একেবারে নতুন একটি টার্ম। আজকে আমরা চিকুনগুনিয়া বিষয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। স্যার, শুরুতেই জানতে চাই যে চিকুনগুনিয়া এটা আসলে কি? চিকুনগুনিয়া হলো ভাইরাল ফিভার, এক ধরনের ভাইরাস থেকে এটা হয় এবং এই ভাইরাসটি বাহিত হয় এডিস নামক যে মশা, সেই মশার মাধ্যমে। জি স্যার, এডিস মশা দিয়ে তো ডেঙ্গু জ্বরও হয়ে থাকে। জি, তো ডেঙ্গু জ্বরের সঙ্গে এর কি কোনো সম্পর্ক রয়েছে? জি, ডেঙ্গু জ্বরের যেসব লক্ষণ, সেসব লক্ষণ যদিও চিকুনগুনিয়ার লক্ষণের মতোই, কিন্তু কিছু পার্থক্য রয়েছে। যখন আমরা লক্ষণগুলো আলোচনা করব তখন আমরা আরো বিস্তারিতভাবে এগুলো আলোচনা করতে পারব। তাহলে স্যার, আমরা জানতে পারলাম যে চিকুনগুনিয়া একটি জ্বর যেটি ভাইরাস দিয়ে হয়ে থাকে। ভাইরাস দিয়ে হয় স্যার, এর পাশাপাশি জ্বরের পাশাপাশি জ্বর তো অনেক কারণেই হতে পারে, ভাইরাল ফিভার বা অন্যান্য অনেক কারণে আমাদের জ্বর হতে পারে। তো চিকুনগুনিয়ার জ্বর যেটা, এই চিকুনগুনিয়ার ক্ষেত্রে জ্বরের সাথে আর কি কি লক্ষণগুলো থাকতে পারে? জি, লক্ষণ যদি বলি তাহলে কিন্তু জ্বর কীরকম হয় সেটাও আমাদের জানা লাগবে। তো জ্বর যেটি হয় সাধারণত এটা হঠাৎ করেই জ্বরটা আসে এবং জ্বরটা আসার পরে জ্বর অনেক তাপমাত্রা অনেক বাড়তে পারে, 104 অথবা 103 জ্বর থাকতে পারে রোগীর। এবং পাশাপাশি তার যে জ্বরটা হয় সেই জ্বরটার নেচার যেটা হয়, সাধারণত দেখা যায় 2 থেকে 3 দিনের মধ্যে জ্বরটা কিন্তু কমে যায়। জি, এবং জ্বর কমে যাওয়ার পরে আবার অনেক সময় একদিন গ্যাপ দিয়ে একদিন পর আবার জ্বরটা ফিরে আসতে পারে। সাধারণত সেই জ্বরে তাপমাত্রা অত বেশি বাড়ে না। জি, তো এটি জ্বরের ক্রাইটেরিয়া। এছাড়াও রোগীর যেটা থাকে, অস্থি সন্ধিতে প্রচণ্ড ব্যথা থাকতে পারে। এটা জ্বরের আগে থেকেও শুরু হতে পারে, অনেকের জ্বরের পরে শুরু হয়। সাধারণত হাঁটুতে অথবা পায়ের নিচের জোড়াতে, হাত এবং পা এবং এই যে কনুই, যে বাহুগুলো, বিভিন্ন জয়েন্টে তীব্র ব্যথা হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, যে জ্বর চলে যাওয়ার সাথে সাথে কিন্তু ব্যথাটি চলে যায় না। ব্যথাটি এমনকি 2 মাস পর্যন্ত থেকে যেতে পারে, কারো কারো ক্ষেত্রে 1 বছর পর্যন্ত এটা থেকে যেতে পারে। স্যার, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অস্থি সন্ধির পাশাপাশি এই ব্যথা কিন্তু মাংসপেশিতে বা পুরো শরীরে আরেকটা লক্ষণ হয়। শরীরে যেটা শরীরের মাংসপেশিতে বা সারা শরীরে যে ব্যথা, সেই ব্যথাটিও হয়। অনেকের ক্ষেত্রে পাশাপাশি শরীরে র্যাশ দেখা যেতে পারে, লাল লাল র্যাশ, এবং যে র্যাশগুলো চুলকানির মতো চুলকাতে থাকে। তো সাধারণভাবে এই লক্ষণগুলো নিয়ে একজন চিকুনগুনিয়া রোগী আমাদের কাছে। আপনি বললেন যে এডিস মশা দিয়ে এটা ছড়িয়ে থাকে। তো এডিস মশা আসলে বংশবিস্তার করে কিভাবে বা কোথায়? এটা নিয়ে পত্রপত্রিকায় অনেক লেখা হয়, আমরা সবাই জানি। এটা বাড়ির আশেপাশের যেসব পরিষ্কার পানি জমে থাকার যেসব জায়গা, সেসব জায়গায় এই এডিস মশা বংশবিস্তার করে। মানে কয়েকদিন থেকে পানি জমে আছে এরকম কোনো একটা জায়গায়, সেসব জায়গায়, যেমন টবের ভিতরে যেখানে পানি হয়তো একটু উঁচু হয়ে জমে আছে, টায়ারের মধ্যে, পাশের খুলে রাখা কোনো ট্যাঙ্কি বা চৌবাচ্চা, সেখানে যে পানি আছে, অথবা বৃষ্টি পড়ে আছে নারকেলের খোলের মধ্যে, সেখানে
এসব জায়গায়, বাড়ির আশেপাশের জায়গায়, এমনকি বাড়ির বারান্দাতেও একদিকে ঢালু হয়ে আছে, সেখানে একটু পানি জমে আছে কয়েকদিন, সেখানেও কিন্তু এডিস মশা বংশবিস্তার করতে পারে। আচ্ছা স্যার, আমরা এডিস মশা সংক্রান্ত কিছু বিষয় আপনার কাছে জানলাম। তো আমরা স্যার জানতে চাইবো যে এই চিকুনগুনিয়া যদি কারো হয়, এক্ষেত্রে জ্বর হয় আমরা বলেছি, এবং অন্যান্য আরও অনেক কারণেই জ্বর হয়ে থাকে। তো এটা যে চিকুনগুনিয়ার কারণে জ্বরটা হয়েছে বা হচ্ছে, এটা কিভাবে নিশ্চিত হওয়া যায়? এটা সাধারণভাবে নিশ্চিত হওয়া যায় আসলে লক্ষণ দেখে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম। জ্বরের একটা প্যাটার্ন আছে এবং জ্বরটা আসে সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে, জ্বরটা কমে যায়, যেটা কিন্তু ডেঙ্গুর সাথে বৈসাদৃশ্য করছে। কারণ হচ্ছে ডেঙ্গুর জ্বরটা সাধারণত 7 দিন পর্যন্ত থাকে। আবার অস্থিসন্ধির যে ব্যথা, সেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে চিকুনগুনিয়াতে হচ্ছে, কিন্তু অস্থিসন্ধির এত ব্যথা কিন্তু ডেঙ্গুতে দেখা যায় না। ডেঙ্গুতে সারা শরীরের যে ব্যথা, সেই ব্যথাটাই কিন্তু হাড়ে ব্যথা হয়, ব্রেক বোন ফিভার বলে, কিন্তু ঠিক অস্থিসন্ধির ব্যথাটার সাথে কিন্তু এটা চিকুনগুনিয়াতে বেশি হয়। জি, এটা চিকুনগুনিয়াতে বেশি হয়। তো তার পরবর্তীতে ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন বুঝতে পারেন যে এটা চিকুনগুনিয়া, পরবর্তীতে তিনি কিছু পরীক্ষার মাধ্যমে এটাকে নিশ্চিত করেন। কিন্তু দেখা যাচ্ছে যে 6-7 দিনের মধ্যেই তো অনেকাংশে কমে যায়। যেসব পরীক্ষা করে ডাক্তাররা নিশ্চিত হতে পারেন, তার মধ্যে একটি আছে এই ভাইরাসের এগেইনস্টে আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেটা তৈরি হতে সাধারণত 7 থেকে 14 দিন সময় নেয়। তাই অ্যান্টি চিকুনগুনিয়া অ্যান্টিবডি, এই পরীক্ষাটি যদি করা যায় 7 থেকে 14 দিনের মধ্যে, তাহলে এটা পজিটিভ আসলে আমরা নিশ্চিত হতে পারি যে এটা ডেঙ্গু ফিভার, চিকুনগুনিয়া হয়েছে। জি, আর চিকুনগুনিয়ার যে ভাইরাস, সেই ভাইরাস শনাক্তেরও ব্যবস্থা আছে। আমরা পিসিআর বলে একটা পরীক্ষা আছে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এই ভাইরাসের জন্য যেটা, সেই পরীক্ষা করলে এটি নিশ্চিত হওয়া যাবে, কিন্তু এটি সাধারণভাবে ব্যয়বহুল বলে এটা কম করা হয়। জি স্যার। স্যার, আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতি পরে আমরা এই বিষয়ে আবারও আলোচনা করব। সুপ্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির। আমরা জনগুরুত্বপূর্ণ বিষয়ে চিকুনগুনিয়া নিয়ে আলোচনা করছিলাম। বিরতি পরে আবারও ফিরে আসছি, এতক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, শরীর ও মন অনুষ্ঠানে আবারও ফিরে এলাম বিরতির পর। আমাদের আজকের আলোচনার বিষয় চিকুনগুনিয়া, আর এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন ডক্টর কাজী আব্দুল্লাহ আরমান স্যার। স্যার, আমরা চিকুনগুনিয়া নতুন একটা রোগ, এই রোগ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে পারলাম। তো স্যার, জানতে চাইবো যে এই চিকুনগুনিয়া রোগ নিশ্চিত হয়, এটা ক্লিনিক্যাল পদ্ধতিতে ডাক্তাররা করে থাকেন কিংবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হলো, তো এর বিশেষ কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? চিকুনগুনিয়া আসলে একটি ভাইরাল ফিভার। জি। তো আমরা সবাই জানি অধিকাংশ ভাইরাল ফিভারের সেরকম কোনো বিশেষ চিকিৎসা কিন্তু নেই। জি। শুধুমাত্র লক্ষণ দেখে সেসব লক্ষণের চিকিৎসাই আসলে চিকুনগুনিয়ার চিকিৎসা। তো আমাদের চিকুনগুনিয়াতে যেসব হয়, জ্বর হয়, তো আমরা জ্বরের জন্য প্যারাসিটামলটা ব্যবহার করি সবচেয়ে বেশি। জ্বর হলে প্যারাসিটামল আমাদেরকে সাধারণভাবে পূর্ণ ডোজে দিতে হবে। পূর্ণ ডোজটা হলো 1 গ্রাম করে, মানে 500 মিলিগ্রামের 2টি ট্যাবলেট একসঙ্গে খাবেন একজন পূর্ণবয়স্ক মানুষ, এবং এটি দিনে 6 ঘন্টা পর দিনে 4 বার তাকে খেতে হবে। অনেক সময় দেখা যায় চিকুনগুনিয়াতে এই 1 গ্রাম করে প্যারাসিটামল খাওয়ার পরেও কিন্তু জ্বরটা সহজে নামতে চায় না। সেক্ষেত্রে ব্যথা থাকেই। সেক্ষেত্রে স্পঞ্জিংটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। উনি যিনি কেয়ারার, যিনি ওনার দেখভাল করছেন, উনি তার গাটা মুছে দিতে পারেন। কাপড় ভিজিয়ে হালকা গরম পানি দিয়ে কাপড়টি ভিজিয়ে যদি মুছে দেওয়া হয়, তাহলে জ্বরটা কিন্তু ধীরে ধীরে নেমে যায়। হালকা গরম পানির কথা বললাম এই জন্য যে অনেক সময় রোগী খুব খুব কাঁপুনি অনুভব করে যদি খুব ঠান্ডা পানি দিয়ে মোছানো হয়। তো খুব ঠান্ডা পানি দিয়ে না মুছিয়েও হালকা গরম পানি দিয়ে মোছালেও কিন্তু তাপমাত্রাতে ধীরে ধীরে কমতে থাকে। পাশাপাশি তার যে অস্থিসন্ধির ব্যথা, সেটার জন্য কিন্তু এই প্যারাসিটামলই কাজ করার কথা। কিন্তু কখনো কখনো ডাক্তার যদি মনে করেন, তাহলে তাকে অন্যান্য ব্যথানাশক যেসব ওষুধ আছে সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু সেগুলো ব্যবহার করার আগে
তাকে নিশ্চিত হতে হবে যে এটি ডেঙ্গি ফিভার নয়। ডেঙ্গি ফিভার নয়, জি জি। এক্ষেত্রে স্যার অবশ্যই তাহলে ব্যথানাশক কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই রোগীকে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ করে খেতে হবে। ব্যথার ওষুধ এমনিতেই খাওয়া উচিত হবে না, ঠিক হবে না। জি স্যার। তো এখন স্যার এই চিকুনগুনিয়ার চিকিৎসা নেওয়া হলো বা রোগীর চিকিৎসা নিচ্ছে, এক্ষেত্রে কোনো কি জটিলতা থেকে যেতে পারে? চিকুনগুনিয়া হয়ে গেছে, আমরা অনেক সময় দেখি যে রোগীর চিকুনগুনিয়া 2 মাস আগে হয়েছে, এখন পর্যন্ত সে একটু সমস্যায় ভুগছে, কি হতে পারে স্যার? হ্যাঁ, জটিলতা তো সবচেয়ে আমরা কমনলি যেটা দেখি জয়েন্ট পেইন বা অস্থিসন্ধির ব্যথা, এবং এই অস্থিসন্ধির ব্যথা দেখা যায় জ্বরের যে কষ্ট তার চেয়ে বেশি অস্থিসন্ধি তাকে কষ্ট দিচ্ছে, অস্থিসন্ধি ব্যথাটা তাকে কষ্ট দিচ্ছে, এবং ব্যথাটা কোনো কোনো ক্ষেত্রে তীব্র হয়ে থাকে, এবং এই তীব্র ব্যথাও অনেক সময় সপ্তাহ মাস পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে, কয়েক মাস পর্যন্ত থেকে যায়। এই ব্যথাটা কিন্তু আমরা বলি ডিসএবলিং, মানে রোগী সহজে সব কাজ করতে পারছে না। হ্যাঁ, রোগীকে শুয়ে থাকতে হচ্ছে বেশি, অথবা করে একটা জয়েন্টের মুভমেন্ট উনি করতে পারছেন না, কোনো একটা ভারী জিনিস তুলতে পারছেন না। তো এটি একটি কমপ্লিকেশন, কিন্তু আরও ভয়ঙ্কর কমপ্লিকেশন কিছু আছে যেগুলো খুবই সাধারণভাবে দেখা যায় না। যেমন খুব কম কিছু রোগী আসতে পারে ব্লিডিং নিয়ে। ব্লিডিং বলতে তার হয়তো নাক দিয়ে অথবা চামড়ার নিচে ব্লিডিং হচ্ছে, অথবা পেশাবের রাস্তা দিয়ে বা পায়খানার রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে। যদিও এটা খুব সচরাচর দেখা যায় না, এটা অনেক কম হয়, এটা অনেক কম, রেয়ার, এটা খুবই রেয়ার। ডেঙ্গিতে যেটা অনেক বেশি হয়, ব্যথাটাই পারসিস্ট করে, এটা একটা বড় সমস্যা। স্যার, আমরা সর্বশেষে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা চিকুনগুনিয়া রোগ সম্পর্কে জানলাম, এটার বাহকের নামও জানলাম কিভাবে সেটা হচ্ছে। তো স্যার, এখান থেকে রোগটা হওয়ার আগে যদি আমরা সেখান থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে থাকতে পারি, তাহলে অবশ্যই আমাদের এখানে রোগ কষ্ট থেকে আমরা লাঘব পাবো। তো স্যার, এখানে রোগ প্রতিরোধের জন্য আমাদের রোগীদের জন্য কি কি করণীয় আছে, সাধারণ মানুষের জন্য কি কি করণীয় আছে? এটা আসলে খুবই ভালো একটা প্রশ্ন। অবশ্যই এখানে দুটি বিষয় আমাদেরকে আলোকপাত করতে হবে। তার একটি হলো মশা যাতে বংশবৃদ্ধি করতে না পারে, সেটার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এটা একতরফাভাবে আসলে সিটি কর্পোরেশন অথবা সরকারের পক্ষে সম্ভব না। হ্যাঁ, তারা হয়তো চেষ্টা করবেন যে হ্যাঁ ঠিক আছে, মশার ওষুধ ছিটিয়ে মশাটা যাতে বংশবিস্তার না করতে পারে, কিন্তু আমরা যারা সমাজে বসবাস করছি, আমাদের উচিত যে আমাদের বাড়ির আশেপাশের যেসব জায়গায় স্বচ্ছ পানি জমে থাকে, সেসব পানি যাতে সেখানে না জমতে পারে সেই ব্যবস্থা নেওয়া। বাসার পাশে যদি কোনো চৌবাচ্চা থাকে, সেখান থেকে আমরা পানি সরিয়ে ফেলতে পারি। নারকেলের খোল অথবা বাসার টবে, ফুলের টবে পানি জমে আছে কিনা আমরা সেটা লক্ষ্য করলাম, সেগুলো আমরা পরিষ্কার করে দিলাম, অথবা প্রয়োজনে আমরা সেখানে টব রাখলামই না, বৃষ্টির দিনে টব যেখানে আছে আমরা সেখান থেকে টব সরিয়ে ফেললাম, পুরোনো টায়ার অথবা পুরোনো টায়ার যেগুলো আছে আমরা রাস্তা থেকে সেগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করলাম। এভাবে আমরা প্রথমত মশা নিধনের মাধ্যমে কিন্তু প্রতিরোধ করতে পারি, বংশবৃদ্ধিটা প্রতিরোধ করে আমরা এটা প্রতিরোধ করতে পারি। পাশাপাশি আমাদেরকে আরও কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন কোনো রোগীর যখন চিকুনগুনিয়া হয়ে গেল পরিবারের মধ্যে, তখন তার কাছ থেকে যেহেতু আরেকজনের কাছে ছড়াচ্ছে, সেই জন্য তাকে সেই সময়টাতে একটা মশারির ভিতরে রাখা, তাকে যাতে আর কোনো মশা না কামড়াতে পারে, এবং সেই মশা যাতে আবার অন্য কাউকে না কামড়িয়ে চিকুনগুনিয়া যাতে না ছড়াতে পারে, এই ব্যবস্থা করা। অথবা আমরা যেসব খোলা জায়গায়, এই মশাটা সাধারণত দিনের বেলা কামড়ায়, সেই জন্য দিনের বেলাও যাতে মশা কম কামড়াতে পারে, আমরা সবসময় হয়তো ফুল হাতা জামা অথবা পাজামা ব্যবহার করতে পারি, যাতে কম সারফেস পায় এবং কম কামড়ানো হয়। অথবা কিছু কিছু ক্রিম আছে, যেগুলো ক্রিম ব্যবহার করলে সাধারণভাবে দেখা যায় মশা কামড়ায় না, সেগুলো ব্যবহার করা যেতে পারে। তো পরিবারের কারো একজনের হলে পরিবারের অন্যান্য সদস্যদের কিন্তু সচেতন হওয়ার সুযোগ আছে, এবং আমার মনে হয় সচেতন হওয়া উচিত, এবং এভাবেই এই রোগকে প্রতিরোধ করতে হবে। তার মানে স্যার হচ্ছে যে চিকুনগুনিয়া যতই আলোচিত, যতই ভয়াবহ উদ্বিগ্নতার কারণ হোক না কেন, এটার আসলে মূল কারণ হচ্ছে মশা। আমরা যদি এই মশা প্রতিরোধ করতে পারি, তাহলে চিকুনগুনিয়া নামক এই কষ্টকর রোগটা থেকে আমরা নিজেরা মুক্তি পেতে পারবো। চিকুনগুনিয়া একটা বহুল আলোচিত বিষয়। এই আলোচিত বিষয়টাকে আপনি স্টুডিওতে আলোচনার মাধ্যমে আশা করি আমাদের দর্শকেরা অনেক উপকৃত হয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ প্যানভিশন টেলিভিশনকে আমাকে এখানে কিছু বলবার সুযোগ দানের জন্য, এবং দর্শক মণ্ডলী আপনাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, চিকুনগুনিয়া যতই উদ্বেগের এবং ভীতির কারণ হোক না কেন, এর
মূল বাহক মশা। আর আমরা যদি সামষ্টিকভাবে মশা নিধনে ব্রত হই তাহলে চিকুনগুনিয়া থেকে বেঁচে থাকতে পারবো সুস্থ এবং সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে। এক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে। আসুন আমরাও সামষ্টিকভাবে চিকুনগুনিয়া প্রতিরোধে, মশা প্রতিরোধে ব্রত হই, সুস্থ থাকি, ভালো থাকি। পরবর্তী পর্বে আবারও কোনো বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ Mm.